গুড মর্নিং। আজকে আমরা উপস্থিত হয়েছি মুক্ত শিক্ষা কেন্দ্র তেলিপুকুর পূর্ব বর্ধমান এই শিক্ষা প্রতিষ্ঠানে। আজকে আমরা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের কম্পালসারি ইংলিশ অর্থাৎ FEG সেই ক্লাসটা আজকে করব। আজকে আমরা ইংলিশ টেক্সট বইয়ের প্রথম যে গল্প সেই গল্পটা সম্পর্কে পড়ব। প্রথম গল্পটা হচ্ছে সুভাষচন্দ্র বোসের লেখা অ্যান ইন্ডিয়ান পিলগ্রিম। এই বইটার কিছুটা অংশ। তো চলুন তাহলে গল্পটা শুরু করা যাক। One evening, when my father was in Calcutta, he suddenly sent for me. অর্থাৎ এক সন্ধ্যায় যখন আমার বাবা কলকাতায় ছিলেন, তিনি হঠাৎ আমাকে ডেকে পাঠালেন। I found him closeted with my second brother শরৎ। আমি দেখলাম যে তিনি আমার ভাই শরতের সঙ্গে বসে আছেন। He asked me if I would like to go to England to study for the Indian Civil Service. তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, অর্থাৎ তিনি আমার কাছে জানতে চাইলেন যে আমি কি ইংল্যান্ডে গিয়ে ইন্ডিয়ান সিভিল সার্ভিস এর ব্যাপারে ওপরে কি পড়াশোনা করব। If I agreed, I should start as soon as possible. যদি আমি সম্মতি দেই বা যদি আমি রাজি হই তাহলে আমি যত তাড়াতাড়ি সম্ভব যেন এটা শুরু করে দিই। I was given 24 hours to make up my mind. আমাকে এ ব্যাপারে স্থির হওয়ার জন্য 24 ঘন্টা সময় দেওয়া হয়েছিল। It was an utter surprise to me. এটা আমার কাছে ছিল একটা চমক, হঠাৎ একটা আসার চমক বা বিস্ময়। I took counsel with myself and within a few hours made up my mind to go. আমি একটু মনে মনে ভাবলাম এবং কয়েক ঘন্টার মধ্যে স্থির করলাম যে হ্যাঁ আমি যাব। All my plans about researches in psychology, অর্থাৎ মনোবিজ্ঞান বিষয়ে যে আমি গবেষণা করব এই সমস্ত পরিকল্পনাটা were put aside, সেটা সরিয়ে রাখলাম অর্থাৎ স্থগিত রাখলাম। How often I wondered were my carefully laid plans going to be shattered by the superior force of circumstances. আমি প্রায়ই ভেবেছিলাম, আমি অবাক হয়েছিলাম যে আমার খুব ভালোভাবে স্থির করা যে পরিকল্পনাগুলো সেগুলো পরিস্থিতির জোরালো চাপেতে বা পরিস্থিতির ক্ষমতাশীল চাপেতে আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। I was not so sorry to part company with psychology. সাইকোলজি অর্থাৎ মনোবিজ্ঞান থেকে যে আমি সরে এসেছি সেটা নিয়ে আমার কোনো দুঃখ ছিল না। But what about joining the Indian civil service and accepting a job under the British government? কিন্তু এই ইন্ডিয়ান সিভিল সার্ভিসে যোগ দেওয়া এবং ব্রিটিশ গভর্নমেন্টের নিচে কাজ করা, এই ব্যাপারে I had not thought of that even in my dreams. আমি এই ব্যাপারে স্বপ্নেও ভাবিনি। I persuaded myself, however, that I could never pass the ICS examination at such short notice. আমি নিজেকে পিছু হটানোর চেষ্টা করেছিলাম বা নিজেকে বাধা দেওয়ার চেষ্টা করেছিলাম, কারণ আমি জানতাম যে আমি এত কম সময়ে ICS এক্সামিনেশন পাস করব না। For by the time I reached England and settled down to study, barely 8 months would be left and I had but one chance in view of my age. কারণ যতক্ষণে আমি ইংল্যান্ড পৌঁছবো এবং পড়াশোনা শুরু করে দেবো, আমার হাতে মাত্র 8 মাস সময় থাকবে এবং আমার বয়সের সাপেক্ষে আমার হাতে একবারই সুযোগ আসবে। If however I managed to get through, there would be plenty of time to consider what I should do. যদি আমি কোনোভাবে উতরেও যাই তাহলে আমার হাতে অনেকটাই সময় থাকবে যে আমি এরপরে কী করব। I had to leave at a week's notice. আমাকে এক সপ্তাহের মধ্যে বেরোতেই হতো। A berth was somehow secured in a boat going all the way by sea.
সমুদ্র যাত্রা করবে এরকম একটা জাহাজে আর কি আমার একটা বার্থ সিকিওর রাখা হয়েছিল কোনোভাবে। বাট দ্য ডিফিকাল্টি ওয়াজ অ্যাবাউট মাই পাসপোর্ট, কিন্তু সমস্যাটা যেটা ছিল সেটা হচ্ছে আমার পাসপোর্ট। দেয়ার ওয়ান ওয়াজ লেফট টু দ্য টেন্ডার মার্সিস অফ দ্য সিআইডি, স্পেশালি ইন আ প্রভিন্স লাইক বেঙ্গল। অর্থাৎ বিশেষ করে বাংলা থেকে এই প্রদেশ থেকে সিআইডির করুণাতে একজনই মাত্র বাকি ছিল। অ্যান্ড ফ্রম দ্য পুলিশ পয়েন্ট অফ ভিউ মাই অ্যান্টিসিডেন্টস ওয়ার সার্টেনলি নট ইররিপ্রোচেবল। এবং পুলিশের চোখে আমার পূর্ব ইতিহাস মোটেও অনিন্দনীয় ছিল না, বা আমার ইতিহাসটা খুব একটা ভালো ছিল না। আমরা জানি যে সুভাষচন্দ্র বোস কেন প্রেসিডেন্সি কলেজ থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, এই ব্যাপারটা আমরা সবাই জানি, কাজে এই জায়গাটার উল্লেখ করলাম না। থ্রু দ্য গুড অফিসেস অফ এ হাই পুলিশ অফিসিয়াল who was a distant relative of mine, I was introduced to police headquarters, and within 6 days my passport was forthcoming. A marvel indeed. অর্থাৎ হাই পুলিশ অফিসে আর কি আমার একজন দূর সম্পর্কের আত্মীয় ছিলেন, সেই সুবাদে আমাকে পুলিশ হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া হলো বা পরিচয় দেওয়া হলো, এবং 6 দিনের মধ্যে আমার পাসপোর্ট চলে এলো। অবশ্যই এটা একটা বিস্ময়কর। ওয়ান্স এগেইন আই হ্যাড ডান থিংস অফ মাই ওন ব্যাট। আবার একবার আমাকে আমার সমস্ত কাজকর্ম নিজের হাতেই করতে হলো। When I consulted the group regarding my proposed journey to England, they threw cold water on the project. যখন আমি ওই দলটা, এখানে যে গ্রুপটার কথা বলা হয়েছে সেই গ্রুপ মেইন যে গল্পটা অ্যান ইন্ডিয়ান পিলগ্রিম, যেখান থেকে এই টেক্সটের অংশটা নেওয়া হয়েছে সেটা পূর্ববর্তী বর্ণিত একটা দলের কথা বলা হয়েছে। তো সেই দলের সঙ্গে যখন আমি আলোচনা করলাম যে আমি ইংল্যান্ডে যাচ্ছি আর কি, দে থ্রিউ কোল্ড ওয়াটার অন দ্যাট প্রজেক্ট, তারা এই প্রজেক্টটার ওপরে একটা ঠান্ডা জল ফেলে দিল, অর্থাৎ একটা অস্বীকার করলো যে না, তোমাকে যেতে হবে না। ওয়ান অফ দ্য মোস্ট প্রমিসিং মেম্বার্স who had been to England had married and settled down there and did not think of returning. একজন খুব গুরুত্বপূর্ণ একজন সদস্য যে ইংল্যান্ডে গেছিল, সেখানেই বিয়ে করে সেখানেই সে সেটেল ডাউন হয়ে গেছে বা সেখানেই বসে গেছে, এবং ফেরত আসার কথা সে চিন্তা করেনি। ইট ওয়াজ ডেঞ্জারাস টু ট্রাই অ্যানাদার এক্সপেরিমেন্ট। আবার এরকম একটা এক্সপেরিমেন্ট করা সেটা খুব ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে। বাট আই ওয়াজ অ্যাডামেন্ট, কিন্তু আমি কঠোর ছিলাম। হোয়াট ডিড ইট ম্যাটার ইফ ওয়ান মেম্বার হ্যাড গন অ্যাস্ট্রে? কী হয়েছে যে যদি একজন সদস্য যদি উদাসীন হয়ে পড়ে? ইট ডিড দ্যাট আদার্স উড ডু দ্য সেম, সো আই আর্গুড। তাহলে কি অন্যরাও একই কাজ করবে? আমি এটা আর্গু করলাম বা আমি এটা বিতর্ক করলাম। মাই রিলেশনস উইথ দ্য গ্রুপ had been growing increasingly lukewarm for some time past. এই গ্রুপের সাথে আমার সম্পর্ক কিছু আগে থেকেই ক্রমশ ঈষৎ উষ্ণ হয়ে উঠেছিল। অ্যান্ড আই হ্যাড জয়েন্ড দ্য ইউনিভার্সিটি ইনফ্যান্ট্রি উইদাউট কনসাল্টিং দেম। এবং আমি ইউনিভার্সিটির ইনফ্যান্ট্রি সম্ভবত এখানে এনসিসি ধরনের কিছু, সেখানে আমি যুক্ত হয়েছিলাম তাদের সাথে আলোচনা না করেই। বাট দিস ওয়াজ দ্য লিমিট, কিন্তু এটাই হয়ে গেল সীমা বা এটাই শেষ। দো উই ডিড নট সে সো, উই ফেল্ট দ্যাট উই হ্যাড কাম টু দ্য পার্টিং অফ দ্য ওয়েজ, সিন্স আই ওয়াজ ডিটারমাইন্ড টু স্ট্রাইক আউট এ লাইন ফর মাইসেলফ। যদি আমরা মুখে বলিনি, কিন্তু আমরা অনুভব করেছিলাম যে আমাদের মধ্যে একটা দূরত্ব আসছে, যেহেতু আমি আমার নিজের জন্য একটা পথ তৈরি করতে মনস্থির করেছিলাম। দেন আই ভিজিটেড দ্য প্রভিন্সিয়াল অ্যাডভাইজার ফর স্টাডিজ ইন ইংল্যান্ড, হিমসেলফ আ প্রোডাক্ট অফ কেমব্রিজ অ্যান্ড আ প্রফেসর অফ দ্য প্রেসিডেন্সি কলেজ। তারপর আমি প্রভিন্সিয়াল অ্যাডভাইজারের কাছে গেলাম ইংল্যান্ডে পড়ব তার ব্যাপারে, যিনি নিজেই একজন কেমব্রিজের ফসল বা কেমব্রিজের ছাত্র, কেমব্রিজের ফল, অ্যান্ড এ প্রফেসর অফ দ্য প্রেসিডেন্সি কলেজ, এবং প্রেসিডেন্সি কলেজের একজন প্রফেসর।
He knew me by sight and naturally did not have a high opinion of an expelled student. তিনি আমাকে দেখেই চিনলেন এবং স্বাভাবিকভাবেই যে একজন এক্সপেলড স্টুডেন্ট বা তাড়ানো একজন ছাত্র তার সম্পর্কে খুব ভালো একটা মন্তব্য তিনি করলেন না। As soon as he heard that I intended to sit for the ICS examination the next year, he summoned up all his powers of dissuasion. যেই তিনি শুনলেন যে আমি পরের বছর ICS এক্সামিনেশনের জন্য বসতে যাচ্ছি, তিনি সমস্ত ক্ষমতা দিয়ে অর্থাৎ তার সমস্ত বাধা দেওয়ার ক্ষমতাকে প্রয়োগ করলেন। I had no chance whatsoever against the tip toppers from Oxford and Cambridge. অক্সফোর্ড আর কেমব্রিজ থেকে যে টিপ টপার্স অর্থাৎ একদম শিখরে থাকা ফার্স্ট সেকেন্ড এদের কাছে আমার কোনো চান্স নেই। Why was I going to throw away 10,000 rupees? তাহলে আমি এই 10,000 টাকাটা কেন ছুঁড়ে ফেলে দিচ্ছি? That was the burden of his homily. অর্থাৎ এটা তাদের হোমিলি অর্থাৎ তাদের জায়গার এটা হচ্ছে বার্ডেন বা দর। Realizing the force of his argument and unable to find an answer to his question, তার এই যে আর্গুমেন্টটা সেটার ক্ষমতাটা বুঝতে পেরে এবং তার প্রশ্নের কোনো উত্তর খুঁজে না পেয়ে I simply said, আমি জাস্ট বললাম, my father wants me to throw away the 10,000 rupees, যে আমার বাবা চান যে আমি এই 10,000 টাকাটা শুনে ফেলে দিই। Then seeing that he would do nothing to help me secure admission to Cambridge, I left him. তারপর এটা আমি দেখলাম যে কেমব্রিজ কলেজে তিনি নিশ্চিতভাবে আমাকে ভর্তি করতে পারবেন না, তাই আমি তাকে পরিত্যাগ করলাম অর্থাৎ সেখান থেকে চলে এলাম। Relying entirely on my own resources and determined to try my luck in England, I set sail on the 15th September 1919. অর্থাৎ পুরোপুরি নিজের ক্ষমতার উপরে ভরসা রেখে এবং ইংল্যান্ডে আমার নিজের ভাগ্য পরীক্ষার জন্য আমি 1919 খ্রিস্টাব্দের 15ই সেপ্টেম্বর সমুদ্রযাত্রার পাড়ি দিলাম। এটা ছিল হচ্ছে গল্পটা, যেটা লেখা সুভাষচন্দ্র বোসের। তাহলে আশা করছি আপনারা এতক্ষণ এই ভিডিওটার মাধ্যমে এই গল্পটাকে পড়লেন এবং বুঝতে পারলেন। আশা করছি এই গল্পটা আপনাদের কাছে ক্লিয়ার হলো। এই গল্প থেকে কিছু প্রশ্ন আসতে পারে, সেই প্রশ্নগুলো আপনাদেরকে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম।